গল্পের গোয়েন্দা হলেন অর্জুন, যাকে সৃষ্টি করেছিলেন সমরেশ মজুমদার, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1944 সালের 10ই মার্চ জলপাইগুড়িতে এবং তার মহাপ্রয়াণ ঘটে 2023 সালের 8ই মে কলকাতায়। আজ আমার গল্পের বইটির প্রকাশনার দায়িত্বে ছিলেন আনন্দ পাবলিশার্স। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প কালিম্পংয়ে সীতাহরণ। আজ থাকলো প্রথম পর্ব। একবার মেঘ জমলে কোনো আলোর ক্ষমতা নেই তাদের ঝেঁটিয়ে দূর করে। ওদের দেখলেই হরিমাধবের ষাঁড়ের দলটার কথা মনে পড়ে যায়। হরিমাধব ষাঁড় পোষে। জলপাইগুড়ি শহরের এক প্রান্তে হরিমাধবের ঠাকুর বাড়ি। মদনমোহন আছেন সেখানে, আর আছে গোটা কয়েক জবরদস্ত ষাঁড়। ঘাড়ে গর্দানে মাংস চর্বি ঠিক ঠিক করছে, তেল চুকচুকে শরীর। প্রত্যেকটা ষাঁড়ের গায়ের রং ধবধবে সাদা। কোনো কর্ম করে না সেগুলো, শুধু দিনরাত জাবর কাটে। ঠাকুরবাড়ির একটা ছোড়া 6টা দড়িতে ওগুলোকে বেঁধে বিকেলে বেড়াতে নিয়ে যায় পাশের মাঠে। ভূভারতে কেউ ষাঁড় পোষে এমন খবর শোনেনি অর্জুন। হরিমাধব বলে, খাস কৃষ্ণের জীব, ওদের দেখলেই প্রভুর কথা মনে পড়ে যায়। তা সেই ষাঁড়গুলো যখন রাস্তায় এসে দাঁড়ায় ছোড়াটার সঙ্গে, তখন কার সাধ্য পথ চলে। কৃষ্ণের সম্রাটের মতো এপাশ ওপাশ তাকায়, হাঁটে কি হাঁটে না। এই বর্ষায় মেঘগুলোও ঠিক তেমনি, যেন ইচ্ছে না হলে ওরা আকাশ থেকে নড়বে না। আলোয় ঝিলিক দেবে দিন দুপুরে, চলতে চলতেও থমকে যাবে। জলপাইগুড়ি শহরের বর্ষার চরিত্রটাই এমন, একবার চললে আর রক্ষে নেই। তা নইলে হরিমাধবের ষাঁড়। অর্জুন দ্রুত পা চালালো। ওদের গলির মুখেই বুড়িদের বাড়ি। আজ বুড়িদিকে দেখতে আসবে শিলিগুড়ি থেকে। সেই খুঁটিমারির জঙ্গল থেকে আনা শেকড় ঘষে এখন বুড়িদির মুখ চমৎকার পরিষ্কার। বিদঘুটে মেচে তার দাগগুলো মিলিয়ে গেছে। অর্জুনের ইচ্ছে করছিল বুড়িদির সঙ্গে দেখা করতে, কিন্তু আকাশটার দিকে তাকিয়ে তার সাহস হলো না। বৃষ্টি নামবার আগেই অমলদার বাড়িতে পৌঁছতে হবে। অর্জুন দ্রুত পা চালালো। অমল সেনের বাড়ি হাকিম পাড়ায়, অনেকটা পথ যেতে হবে। রিক্সায় চড়লে না, খামোকা পয়সা নষ্ট করে কি লাভ। একসময় মুকুন্দদার দোকানটার দিকে নজর পড়ল ওর। মুকুন্দদা আসেন সাইকেলে, ওটা এখন দোকানের পাশে তালা মারা। তাকে দেখতে পেয়ে মুকুন্দদা হাসলেন। এই যে অর্জুন বাবু, কি খবর? ভালো। ওহো, তোমার বৌদি বলছিল একবার বাড়িতে আসতে। কেন? আর বলো না, প্রায়ই কিছু না কিছু চুরি যাচ্ছে। সেদিন তোমার বৌদির একটা কানের দুল উধাও। আমাদের বাড়িতে কোনো বাইরের লোক কাজ করে না যে সন্দেহ করব। পুলিশে খবর দিয়েছি, তারা গুরুত্বই দিচ্ছে না। তাই তোমার বৌদি বললো অর্জুন ঠাকুরপোকে ডাকো, নিশ্চয়ই ভিত করতে পারবে। মুকুন্দদা হাসলেন। অর্জুন বলল, সে কি, আমি কি ভগবান? তা জানি না ভাই, দুটো রহস্যের কিনারা করে তুমি শহরে হিরো হয়ে গেছো। অর্জুন হাসলো। কিনারা করতে পারবো কিনা জানি না, তবে বৌদিকে বলবেন একদিন যাব। আমি আপনার সাইকেলটা একটু নিতে পারি, খুব দরকার। মুকুন্দদা মাথা নাড়লেন। বেলা 1টার মধ্যে ফেরত দিলেই চলবে। সাইকেলের প্যাডেলে পা রেখে অর্জুনের খুব ভালো লাগলো। সত্যি সে শহরে বেশ বিখ্যাত, সবাই তার দিকে সমীহ করে তাকায়। খুঁটি বাড়ির জঙ্গলে যে ঘটনাটা ঘটেছিল সেটা শহরের লোক জানতে পেরেছিল বটে, তবে কালিম্পংয়ে যেসব খুন খারাপি হয়েছিল সেটা জানার কথা নয়। কিন্তু সব জানাজানি হয়ে গেল সমরেশদার জন্য। সমরেশদার জলপাইগুড়ির ছেলে, কলকাতায় থাকেন, অমল সোমের বন্ধু। অমলদার মুখে ওসব গল্প শুনে খুন খারাপি নামে যে বইটা লিখে ফেললেন, তারপর থেকেই এই অবস্থা। সমরেশদাকে কোনোদিন চোখে দেখেনি অর্জুন, তবে বইটা পড়তে পড়তে মনে হয়েছিল অন্য গল্প পড়ছে যেন। করলা গার্লস স্কুলের সামনে দিয়ে পাই পাই করে সাইকেল চালাচ্ছিল অর্জুন। করলা নদীর শরীর থেকে উঠে আসছে আষ্টে গন্ধ। বিবর্ণ বাড়িগুলোর মাঝখান দিয়ে সাইকেল চালিয়ে
পাক্কা ব্রিজে উঠতেই দাদুর চানাচুরের দেখা পেল সে। সাটিনের হলদে পাজামা পাঞ্জাবি পরে কপালে তিলক কেটে সুদর্শন ফেরিওয়ালা হাসলেন। এই যে গোয়েন্দা দাদু, মেঘ মাথায় করে চললে কোথায়? অমলদার বাড়িতে। গতি হ্রাস করলো সে সাইকেলের। আপনি? আমিও সেখান থেকে। মুচকি হেসে তিনি নেমে গেলেন থানার রাস্তায়। অর্জুন ব্যাপারটা বুঝতে পারছিল না। চানাচুর দাদু অমলদার বাড়িতে কেন যাবে? নয়াবস্তি থেকে হাকিম পাড়ায় কেউ বিনা দরকারে যায় না। জ্ঞান হওয়ার পর থেকেই মানুষটাকে সে ওই একই রকম চেহারা আর হাসিতে দেখে আসছে। অমলদের সঙ্গে ওর কি দরকার পড়লো? তিস্তায় বাঁধের গায়ে ছোট্ট বাগান ঘেরা কাঠের দোতলা বাড়িটা অমল সোমের। অমলদা একা থাকেন ওখানে। ত্রিভুবনের কোনো আত্মীয় স্বজন নেই ওর। শুধু একটা বোবা চাকর আছে কাজকর্ম করার জন্য। লোকটার গায়ে খুব শক্তি, নাম হাবু। বাগানের গেট খুলতেই হাবুকে দেখতে পেল অর্জুন। কোদাল দিয়ে মাটি কোপাচ্ছে। ওকে দেখে একগাল হেসে আঙুল দিয়ে দোতলাটা ইশারা করল। অর্থাৎ অমলদা এখন সাধনার ঘরে। ওখানে ঢুকলে কেউ বিরক্ত করবে না ওকে। ফ্যাসাদে পড়ল অর্জুন। খুব জরুরি সমস্যা না থাকলে অমল সোম সাধনা গৃহে ঢোকেন না। ওখানে কোনোদিন ওঠেনি সে। অমল সোম একদিন হেসে বলেছিলেন, ওই ঘরে ঢুকলে মনটা বেশ হালকা হয়ে যায়। এখন সে কি করবে? সে হাবুকে জিজ্ঞাসা করলো, কখন ঢুকেছে? ঘাড় নাড়ল হাবু। একটু বেশি করে, মানে অনেকক্ষণ। কিন্তু তাই বা কি করে হবে? দাদুর চানাচুর তো একটু আগে এখান থেকে চলে গেছে। সে আবার জিজ্ঞাসা করলো, সকালে কেউ এসেছিল? সঙ্গে সঙ্গে ওপরে নিচে মাথা দোলালো হাবু। হ্যাঁ। সাইকেলটাকে বারান্দার সঙ্গে লাগিয়ে একতলায় বসার ঘরে ঢুকলো অর্জুন। 4টে চেয়ার এবং একটা কাঠের টেবিল ছাড়া আর কোনো আসবাব নেই। এমনকি দেওয়ালে কোনো ছবি পর্যন্ত নেই। বড় ঘরটা কেমন ন্যাড়া ন্যাড়া দেখায়। পাশের ঘরে অমল সোম থাকেন। অর্জুন একটা চেয়ারে বসে দুবার টেবিলে তবলা বাজাতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামল। তড়াক করে লাফিয়ে বারান্দায় এসে অর্জুন দেখলো, না, সাইকেলে বৃষ্টির ছাঁট লাগছে না। এতক্ষণে গলা সাধার পর যে গান শুরু হলো তা সত্যি ভয়াবহ। চারধার সাদা হয়ে গেছে জলের ধারায়। আকাশটা যেন আচমকা গলে পড়েছে মাটিতে। ঠিক সেই সময় একটি গাড়ির আওয়াজ কানে এল। বৃষ্টির পর্দার আড়াল ভেদ করে অর্জুন বারান্দায় দাঁড়িয়ে দেখলো একটা নীল অ্যাম্বাসাডার ঠিক গেটের মুখটায় এসে দাঁড়িয়েছে। হাবু এখন বাগানে নেই। বৃষ্টি পড়তেই নিশ্চয়ই পেছনের রান্নাঘরে ঢুকেছে। অমলদার কাছে লোকজন প্রায়ই আসে, কিন্তু এই বৃষ্টি মাথায় করে গাড়িতে চেপে কে আসবে? একটু ইতস্তত করলো বোধহয় আরোহী। কারণ মিনিট 2 পরে দরজাটা খুললো পেছনের। তারপর ফোল্ডিং ছাতা খুলে জোরে জোরে পা ফেলে এগিয়ে এলেন ভদ্রলোক। তার কায়দায় ছাতা জলের ধারাকে রুখতে পারছিল না। বারান্দায় উঠে যখন ছাতা নামালেন উনি, তখন শরীরের অর্ধেকটা ভেজা। সিল্কের পাঞ্জাবির নিচে চুস্ত পাজামা পরা মানুষটার বয়স 40-এর নিচে নয়। চোখের তলায় কমলা লেবুর কোয়ার মতো ফোলা মাংস। মাথায় বেশ বড় টাক। ধবধবে গায়ের রঙের সঙ্গে বেশ মানানসই চর্বিওয়ালা পেট। ছাতাটা বারান্দায় নামিয়ে জিজ্ঞাসা করলো, এটা অমল সোমের বাড়ি তো? উচ্চারণে অবাঙালির টান স্পষ্ট। অর্জুন মাথা নাড়ল। হ্যাঁ, আসুন। ঘরে ঢুকে চেয়ার এগিয়ে দিয়ে অর্জুন লক্ষ্য করলো বাঁ হাতে 9টা আংটি। বুড়ো আঙুল ছাড়া প্রত্যেকটাই 2টো করে। লোকটা বলল, এর বৃষ্টি কখন থামবে কে জানে। জান কয়লা করে দিল। অমল বাবুকে একটু খবর দিন। একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করব? কেন? আপনি বললেন যে তিনি বাড়িতেই আছেন। ভদ্রলোকের মুখ চোখে বিরক্তি স্পষ্ট হলো। গলার স্বরে ঝাঁঝ। আছেন, তবে একটু ব্যস্ত। আমি খবর দিচ্ছি। লোকটার মেজাজ দেখে কথাটা বললেও অর্জুনের মনটা ভালো লাগছিল। তাকে দেখে যে চট করে তুমি বলেনি, এইটি কম কথা নয়। সে পর্দা সরিয়ে ভেতরের ঘরে এলো। এইটে অমল সোমের শোয়ার ঘর। একটি খাট আর বড় আলমারি ছাড়া দেওয়ালগুলো বইপত্রে ভর্তি। এইসব বই নাকি অমলদার পড়া। বিষয় বেশ মজার। আফ্রিকার কোন পাখি তার 1 মাসের জীবন কিভাবে কাটায় সেই বিষয়েই একটা গোটা বই লেখা। কোনোটায় আমেরিকার পাঙ্ক সম্প্রদায়ের জীবনযাত্রা। ওপরে একটি পাঙ্ক মেয়ের ছবি ছাপা।
থাই অবধি কালো লম্বা জুতো, মিনি প্যান্টের ওপরে লাল জ্যাকেট, কানের দুপাশ থেকে মাথার মধ্যিখানের 1.5 ইঞ্চি বাদ দিয়ে পরিষ্কার কামানো, আর সেই 1.5 ইঞ্চি চুলটায় নানান রং করা। উদ্ভট দেখতে সেই মেয়েটির চোখের মধ্যে কেমন একটা হিংস্র চাহনি। অর্জুনের অনেকবার মনে হয়েছে অমলদার কাছ থেকে বইটা চেয়ে নিয়ে পড়ে, কিন্তু ইংরেজি ভাষায় লেখা একটা গোটা বই কখনো পড়েনি সে। ভয় হয় যদি বুঝতে না পারে। অমলদা বলেন, ইংরেজি ভীতিটা অবশ্যই কাটানো উচিত, না হলে সমস্ত পৃথিবীর জ্ঞান ভাণ্ডার অজানা রয়ে যাবে। উনি বলেছেন খবরের কাগজ পড়তে, ইংরেজি কাগজ পড়তে পড়তে ভয়টা কেটে যাবে। অর্জুন তাই করেছিল। আজ ঠিক করলো যাওয়ার সময় বইটা চেয়ে নিয়ে যাবে। দরজায় হাবু দাঁড়িয়েছিল। ওকে দেখে মুখ হাঁ করলো দুবার। তার অর্থ, চা খাবে? মন্দ হয় না। তাছাড়া বাড়িতে একজন অতিথি এসেছে। সে ঘাড় নেড়ে হ্যাঁ বলতেই হাবু বৃষ্টির মধ্যে রান্নাঘরে চলে গেল। এই সময় কানে তালা লাগিয়ে বাজ করলো কোথাও। এত শব্দ যে কাঠের বাড়িটাই যেন কেঁপে উঠল। আর ঠিক তখন অমল সোম নেমে এলেন ওপর থেকে। সিঁড়ির মাঝখানে দাঁড়িয়ে অর্জুনকে দেখে থমকে দাঁড়ালেন তিনি। আরে কখন এলে? এই তো কিছুক্ষণ। আপনি ওপরে ছিলেন বলে ডিস্টার্ব করিনি। অর্জুন হাসলো। ভালোই করেছো। তা এই অসময়ে মতলবটা কি? এই ধরনের কথাবার্তা মোটেই পছন্দ করে না অর্জুন। সে অনেকবার বলেছে চাকরি বাকরি যদি না জোটে না জুটুক, অমল সোমের সহকারী হিসাবে কাজ করতে পারলে সে আর কিছু চায় না। অমলদা এই প্রস্তাবটা একদম গা করেন না। তিনি বলেন, এটা কি লন্ডন, নিউ ইয়র্ক? মফস্বলের একটা ছোট্ট শহরে কখন কি কেস আসবে তার ঠিক নেই। এখন তার আসার কারণটা বলতে গিয়ে অর্জুনের খেয়াল হলো বাইরের ঘরে সেই লোকটা বসে আছে। সে গম্ভীর গলায় বলল, আপনার একজন গেস্ট এসেছেন। তোমার সঙ্গে? না, আমার পরে। অমল সোমের পরনে পাজামা পাঞ্জাবি খদ্দরের। সেই অবস্থায় তিনি পাশের ঘরে গিয়ে বললেন, কই কেউ নেই তো? অর্জুনও সঙ্গে সঙ্গে এসেছিল। সেও তাজ্জব হয়ে গেল। ঘর ফাঁকা, লোকটা নেই। কি আশ্চর্য ব্যাপার! অমল তার সঙ্গে দেখা করতে এসে আবার এই বৃষ্টি মাথায় করে চলে গেল। যাওয়ার সময় গাড়ির আওয়াজ পাওয়া যায়নি। অর্জুন দ্রুত বাইরে গেল। ছাতাটা নেই এবং এখন গেটে গাড়িটাকে দেখা যাচ্ছে না। লোকটা এলোই বা কেন, চলে গেলই বা কেন? অমল সোম জিজ্ঞাসা করলেন, ঠিক কি হয়েছিল বলো তো? অর্জুন বিষাদে বলল, লোকটা দেখে খুব বিরক্ত হচ্ছিল তাও মনে ছিল। অমল সোম বললেন, মাথা ঘামানোর কোনো দরকার নেই। যদি প্রয়োজন থাকে তাহলে আবার আসবেন ভদ্রলোক। তারপর চেয়ারে বসতে বসতে বললেন, এটা কি? টেবিলে যে একটা কার্ড পড়ে আছে সেটা নজরই আসেনি এতক্ষণ। অমল সোম সেটাকে তুলে নিতে অর্জুন পেছনে এসে দাঁড়ালো। সাদা কার্ডের পেছনে লেখা, প্লিজ কল মি। তারপর জলপাইগুড়ি এক্সচেঞ্জের একটা ফোন নম্বর। কার্ডটা উল্টালে নামটা দেখা গেল, UN রায়। আর কিছু নয়, শুধু নামটাই সোনালী কালিতে ছাপা। অমল সোম চোখ বন্ধ করল। UN? এত বছর জলপাইগুড়িতে আছি, কই এ নামের তো কাউকে চিনি বলে মনে পড়ছে না। UN কি হতে পারে? UN? আকাশ পাতাল ভাবছিল অর্জুন। কোনো বাঙালি নামের প্রথম অক্ষর ইউ, এনে না হয় নাথ, বোঝা গেল। শেষ পর্যন্ত মাথায় এসে গেল। সে হেসে বলল, উত্তম নাথ রায়। উত্তম হতেও পারে, তবে তার সঙ্গে কি নামটা চলে? উত্তম নারায়ণ? কিন্তু লোকটার যা বয়স বললে, সেই সময় উত্তম নামটা রাখার চল ছিল না, এবং উজ্জ্বল নারায়ণও চলতে পারে। যা হোক, লোকটা খুব ডিস্টার্বড, মন ঠিক রাখতে পারছে না এবং ধৈর্য নেই। এসবের কারণ লোকটার মাথার উপর বিপদের খাঁড়া ঝুলছে। কিন্তু আমার খবর কি করে পেল? এমনভাবে ফোন করার হুকুম দিয়ে গেছে যে মনে হয় শরীরে জমিদারি রক্ত আছে। ঠিক আছে, লোকটা অন্তত যাওয়ার আগে তোমাকে বলে যাওয়ার ভদ্রতাটুকু করতে পারত। অবশ্য মাথা ঠিক না থাকলে। অমল সোম যেন নিজের সঙ্গেই কথা বলছিলেন। অর্জুনের তখন মাথায় অন্য চিন্তা। অমল সোমের বাড়িতে টেলিফোন নেই। কাছাকাছি কার বাড়িতে টেলিফোন আছে সেই কথা ভাবছিল সে। এই সময় অমল সোম বললেন, তারপর অর্জুন বাবু আর কি সংবাদ? তখনই খেয়াল হলো
অর্জুন চেয়ার টেনে বসে বলল, আপনার একটা চিঠি আছে। আমার চিঠি? কে দিয়েছে? কালিম্পংয়ের বিষ্টু সাহেব। বুঝলাম না, বিষ্টু সাহেব কেন আমার চিঠি তোমার কাছে পাঠাবেন? বিষ্টু সাহেব সতর্কতা অবলম্বন করেছেন। অর্জুন পকেট থেকে একটা বড় খাম বের করলো। খামের মধ্যে একটা চিঠি আর তার সঙ্গে একটা ছোট মুখ বন্ধ খাম। চিঠিটা পড়ল অর্জুন। স্নেহের তৃতীয় পাণ্ডব, আশা করি কুশলে আছো। তোমার পত্র পাইয়াছি। গোয়েন্দা সাহেব তো পত্র লেখার প্রয়োজনই বোধ করেন না। যা হোক, তোমাদের জানিয়েছিলাম যে কালিম্পং শহরে এখন ক্রিমিনাল ঠিক করিতেছে। এখানে চেম্বার খুলিলে গোয়েন্দা সাহেবের টাকার পাহাড় জমিয়ে যাইবে। বাঙালির তো কোনো কালে ব্যবসায় মন নাই, ভালো কথা শুনিবে না। যা হোক, একটি বিশেষ দরকারে এই পত্র লিখিতেছি। সঙ্গে একটি মুখবন্ধ খাম দেখিবে। উহা যথাশীঘ্র গোয়েন্দা সাহেবের হাতে পৌঁছাইয়া দিবে। সরাসরি তাহাকে পাঠাইলাম না, কারণ গোয়েন্দাদের প্রচুর শত্রু থাকে। মাঝপথে পত্র উধাও হওয়া বিচিত্র নয়। আশীর্বাদক বিষ্ণুচরণ পত্রনবিশ ওরফে বিষ্টু সাহেব। অমলসম ঠোঁট টিপে হেসে খামটা নিলেন। তারপর সেটা ছিঁড়ে চিঠিটা পড়ে সোজা হয়ে বসলেন। তারপর ঠোঁট থেকে দুটো শব্দ বেরিয়ে এলো আলতো করে, তাই বলো। অর্জুনের খুব ইচ্ছে করেছিল ওই চিঠিতে কি আছে জানতে। স্পষ্ট বোঝা যাচ্ছে অমলসম চিঠিটা পড়ে খুব নাড়া খেয়েছেন। এই সময় হাবু এসে 2 কাপ চা রেখে গেল টেবিলে। অমলসমের মুখে হাসি ফিরে এলো। বাহ, হাবুটার বেশ বুদ্ধি আছে তো। নাও চা খাও। শব্দ করে চায়ের চুমুক দিলেন অমলসম। তারপর বললেন, আমরা মিছেই ভেবে মরছিলাম অর্জুন, লোকটার নাম উপেন্দ্র নারায়ণ রায়। অর্জুন দেখলো অমলসম মনোযোগ দিয়ে চিঠিটা পড়ছেন। সে মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছিল না। বিষ্টু সাহেবের চিঠির সঙ্গে উপেন্দ্র নারায়ণ রায়ের কি সম্পর্ক? ইউএন মানে যে উপেন্দ্র নারায়ণ, সেই সুরটি কি ওই চিঠিতে আছে? চিঠি পড়া শেষ হলে অমলসম বললেন, এই ব্যাপার, যেন কিছুই হয়নি এমন ভাব। তারপর হেসে উঠলেন। যাই বলো, বিষ্টু সাহেব খুব হেল্পফুল। একটু দ্বিধা নিয়ে অর্জুন জিজ্ঞাসা করলো, কি লিখেছেন বিষ্টু সাহেব? লিখেছেন কালিম্পং এর নতুন প্রতিবেশীর নাম উপেন্দ্র নারায়ণ রায়, চিরকাল আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে মানুষ, হঠাৎ দেশের জন্য টান বোধ করায় চলে এসেছেন কালিম্পংয়ে। আদিবাড়ি জলপাইগুড়ি শহরের পাশে নাম করা জমিদারদের বংশে। কালিম্পংয়ে ভদ্রলোক ডেয়ারি খুলেছেন, একদম আমেরিকান কায়দায়। উনি খবর পেয়েছেন খোদ জলপাইগুড়ি শহরে এক ব্যক্তি 6টি সুগঠিত তরুণ ষাঁড়ের মালিক। উনি সেই জীবগুলিকে কিনতে চান। অতএব আপনি যদি সাহায্য করেন তাহলে বাধিত হইব। উপেন্দ্রবাবুকে আপনার নাম বলিয়াছি, তিনি যে কোনো দিন তথায় যাইতে পারেন। চিঠি থেকে এটুকু পড়ে শুনিয়ে অমলসম বললেন, পুনশ্চ দিয়ে বিষ্টু সাহেব লিখেছেন, লোকটি সন্দেহজনক, সিআই এর চরও হইতে পারে। উহার একমাত্র কন্যা নাকি পাঙ্ক সম্প্রদায়ভুক্ত। সেটি কি বস্তু তাহা জানি না। চিঠিটা টেবিলে ফেলে দিয়ে অমলসম বললেন, এইটা ইন্টারেস্টিং। ইউএন রায়ের সঙ্গে আমি শুধু ওর মেয়ের জন্য আলাপ করতে পারি। পাঙ্করা আমেরিকায় এখন শক্তিশালী। এখন অবধি ওরা কোনো অ্যাকশনে নামেনি, কিন্তু পাঙ্করা যে পাড়ায় থাকে সেখানে সাধারণ মানুষ হাঁটতে স্বস্তি পায় না। উপেন্দ্র নারায়ণের মেয়ে পাঙ্ক, একটা বাঙালি মেয়েকে ওই চরিত্রে ভাবতে বেশ মজা মজা লাগছে। অর্জুন জিজ্ঞাসা করলো, পাঙ্করা কি করে? অমলসম উঠলেন, ও ঘরে একটা বই আছে, পড়ে ফেলো। আজকে আমি আর বেরোবো না, তুমি দুটো কাজ করো। ওই ইউএন রায়কে টেলিফোন করে বলে দিও আমরা আজ সন্ধ্যাবেলায় দেখা করতে পারি। আর একবার মদনমোহন মন্দিরে গিয়ে হরিমাধবকে জিজ্ঞাসা করবে যে ষাঁড়গুলো বিক্রি করবে কিনা। আমার ছাতা নিয়ে চলে যাও। অর্জুন বাইরে তাকালো। বৃষ্টি ধরার কোনো নামগন্ধ নেই। ওই বৃষ্টিতে ছাতা হাতে সাইকেল চালানো অর্থহীন। সে মাথা নাড়ল। সঙ্গে সাইকেল আছে, ছাতায় কাজ হবে না। সে কি ভিজতে ভিজতে যাবে? না না, তুমি বরং আবার বর্ষাতিটা নিয়ে যাও। পাশের ঘরের আলমারির গায়ে ঝোলানো বর্ষাতিটা বের করে দিলেন অমলসম। বর্ষাতি পড়লে বেশ থ্রিল লাগে অর্জুনের। হাঁটুর তলা অবধি ঢাকা, মাথা কান আড়ালে,
নিজেকে বেশ গোয়েন্দা গোয়েন্দা মনে হয়। বৃষ্টির মধ্যে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল অর্জুন। যতই বর্ষাতি গায়ে থাকুক, ঝাঁট আটকাচ্ছে না মোটেই। হাওয়ার দাপটে হ্যান্ডেল সোজা রাখাই মুশকিল। 3 বাজারের মুখটাতে ওর বন্ধুর বাবার দোকান। দুটো অ্যাডভেঞ্চারের পর ভদ্রলোক তাকে বেশ খাতির করেন। সেখান থেকে ইউএন রায়ের নম্বরে টেলিফোন করলো অর্জুন। খুব বিরক্ত গলায় এক ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, কে? ডেয়ারির জন্য 6টা ষাঁড় কি দরকার? তা এখানে আসা মাত্র ঘন ঘন ফোন এসেছে ওর ঠিকানায়। তারপর স্পটে পৌঁছানোর আগেই কেউ ষাঁড়গুলোকে মেরে ফেলল। এই কেউটা কে? এখনই খবরটা অমলদাকে জানানো দরকার। অথচ সাইকেল না ফিরিয়ে দিলে মুকুন্দদা খেতে যেতে পারবেন না দোকান বন্ধ করে। অর্জুন আর দ্বিধা করল না, দ্রুত প্যাডেল ঘুরিয়ে মুকুন্দদার দোকানে চলে গেল। মুকুন্দদা তখন গালে হাত দিয়ে কাউন্টারে বসে ওকে দেখে বললেন, যাক, ঠিক সময় এসে পড়েছো। যা বৃষ্টি, একটা খদ্দেরেরও দেখা নেই। ওবেলা যদি এই অবস্থা থাকে তাহলে দোকান খুলবো না। কটা বাজে এখন? 1:45। সাইকেল ফিরিয়ে দিয়ে রাস্তায় নামলো অর্জুন। মা নিশ্চয়ই খাবার নিয়ে বসে থাকবেন, কিন্তু সেটা শেষ করে অমলদার কাছে পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে। ওর আর তর্সই ছিল না। রাস্তায় এখন রিক্সাও নেই। দেরি হয়েছে বলে বৃষ্টির দোহাই দেওয়া যাবে মায়ের কাছে। অমলদার বাড়ি হেঁটে ঘুরে আসতে গেলে আধ ঘন্টাটা সময় লাগবে। 1:30টা নাগাদ বাড়ি ফিরতে খুব অসুবিধা হবে না। অর্জুন দ্রুত পা চালালো। সাইকেলের সিটে বসে থাকার সময় অনুভূতিটা হয়নি এখন শরীরে বৃষ্টির ফোঁটা পড়ছে, অথচ গায়ে লাগছে না। এক অন্য রকমের থ্রিল। আধ ঘন্টার পথ প্রায় 20 মিনিটে পেরিয়ে এসেছিল। কিন্তু থানার পাশ দিয়ে নামতেই চমকে উঠল। করলার জল রাস্তাটা ডুবিয়েছে। ঠিক এই জায়গায় কিছুদিন আগে রাহুত বাড়ির একটা ছেলে ডুবে গিয়েছিল। সঙ্গে সাইকেল ছিল তার। জলের তলায় রাস্তা দেখা মুশকিল, কিন্তু সেই নেতাজি পুল ঘুরে যেতে অনেক সময় লাগবে। সন্তর্পণে পা ফেলতে লাগলো সে। প্যান্ট গোটানো যায়, কিন্তু বর্ষাতেই কিভাবে গোটাবে? 100 গজ জল ভাঙতেই ভিজে একাকার হয়ে গেল অর্জুন। প্রায় থাই অবধি জলের তলায়। মাথার ওপর আকাশ গলে পড়ছে। অমল সোমের বাড়ির সামনে এসে সে চমকে গেল। নীল অ্যাম্বাসাডারটা ঠিক গেটের সামনে দাঁড়িয়ে আছে। কাঁচগুলো বন্ধ। শুধু ড্রাইভারের আসনে একটা ক্যাপ মাথায় নেপালি ছেলে হেলান দিয়ে বসে রয়েছে। বোধহয় বেশ ক্লান্ত, কারণ ওর চোখ দুটো বন্ধ। গেট খুলে বাগান পেরিয়ে সিঁড়িতে পা রাখতেই অমল সোমের গলা শুনতে পেল সে। কি খবর অর্জুন? পুলিশ এসে গিয়েছে? না, এখনো আসেনি। অর্জুনের আফসোস হচ্ছিল। এত বেলায় বৃষ্টিতে ভিজে এখানে না এলেও চলত। ইউএন রায় খবরটা তো দিয়ে দিয়েছে। তার সামনে চায়ের কাপ, কিন্তু সেটাই চুমুক দেওয়া হয়নি। ফিনফিনে স্বর পড়ে আছে এর মধ্যে। অমল সোম বললেন, মিস্টার রায়, এর সঙ্গে আপনার আগেই আলাপ হয়েছিল। এরই নাম অর্জুন, খুব বুদ্ধিমান ছেলে। বিষ্ণু সাহেব নিশ্চয়ই বলেছেন ওর কথা। এই আপনার ভাইপো হবে। হ্যাঁ, কিন্তু আমাকেই ফিরে যেতে হবে কালিম্পংয়ে। নিশ্চয়ই যাবেন, তবে অর্জুন আপনাদের সঙ্গে যাবে। আপত্তি নেই তো? নোট অ্যাট অল। তবে আপনি গেলে সুবিধা হতো। আমি যাব? আমার চাকরটা তো কথা বলতে পারে না। ওর ওপর বাড়িটা ছেড়ে যেতে সাহস হয় না। একটা ব্যবস্থা করেই আমি রওনা হব। আপনি কিছু চিন্তা করবেন না। অর্জুনের উপর আমার আস্থা আছে। অমল সোম হাসলেন। আমার মাথা ঠিক নেই মিস্টার সোম। ব্যাপারটা ক্রমশ জটিল হয়ে পড়ছে। প্লিজ হেল্প মি। রাজকীয় চেহারার মানুষটিকে খুব অসহায় দেখালেন। এ কথার জবাব দিলেন না অমল সোম। ঘড়ি দেখে বললেন, বেলা হয়ে গিয়েছে। আপনাদের এই বৃষ্টির মধ্যে কালিম্পংয়ে যেতে হবে। আর দেরি করবেন না। আপনি কি আপনার ভাইয়ের বাড়ি হয়ে যাবেন? ইউএন রায় মাথা নাড়লেন। তারপর উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, কত অ্যাডভান্স দিতে হবে? 1 পয়সাও না। আপনার কাজ কতটা করতে পারি আগে দেখি। অমল সোম ওকে বারান্দা পর্যন্ত পৌঁছে দিলেন। আপনি ড্রাইভারকে বলবেন ঠিক 2টোর সময় কদমতলার মোড়ে রূপমারা সিনেমার সামনে গাড়ি দাঁড় করাতে। অর্জুন ওখান থেকে আপনার গাড়িতে উঠবে। গুড বাই। বাই। ভদ্রলোক ভাঁজ করা ছাতা খুলে বৃষ্টিতে নেমে গেলেন। অর্জুন এসবের কিছুই বুঝতে পারছিল না। ইউএন রায় নীল অ্যাম্বাসাডারে উঠে পড়লে অমল সোম পকেট থেকে 300 টাকা বের করে বললেন, অর্জুন, আর দেরি করো না।
এক্ষুনি বাড়ি গিয়ে খেয়ে দিয়ে দুটোর মধ্যে কদমতলায় পৌঁছে যাও। মাসিমাকে বলো দিন কয়েকের জন্য তুমি কালিম্পংয়ে যাচ্ছ। কেন? অর্জুনের হতভম্ব ভাবটা তখনও কাটেনি। ওহো, তোমাকে তো কিছুই বলা হয়নি, কিন্তু এখন আর সময়ও নেই। বিষ্টু সাহেব আমাদের বন্ধু, ওর অনুরোধ ফেলতে পারি না, তাই এই কেসটা নিতে হলো। তবে তুমি বিষ্টু সাহেবের বাড়িতে উঠবে না, তোমাকে থাকতে হবে ইউএন রায়ের সঙ্গেই। তোমার কাজ হলো চোখ খোলা রাখা, দিনের বেলায় ঘুমোবে আর রাত্রে জাগবে, দেখবে ওই বাড়িতে কেউ আসছে কিনা, এলে তারা কে কে। দ্বিতীয়ত, রায় সাহেবের মেয়ে বাড়ি থেকে বের হয় কিনা, তার প্রকৃতি কেমন, কে কে তার সঙ্গে যোগাযোগ করে, প্রতিদিনের খবর তুমি একবার বিষ্টু সাহেবকে দিয়ে দেবে। তাহলে আমি পাবো। তেমন কিছু না ঘটলে তুমি 5 দিন বাদে ফিরে এসো, না হলে আমার সঙ্গে সেখানে দেখা করার কোনো রকম বাড়তি কৌতূহল দেখাবে না। তোমার পরিচয় হবে রায় সাহেবের ভাই, উজ্জ্বল নারায়ণ রায়ের ছেলে উপল। এখানকার কলেজে পড়ছো, টাকাটা রাখো, প্রয়োজনে খরচ করো। ওকে। অর্জুন জানে এই মুহূর্তে অমল সোমকে প্রশ্ন করা নিরর্থক। কালিম্পংয়ে যেতে তার নিশ্চয়ই খারাপ লাগবে না, কিন্তু তাকে একবার প্রশ্ন করা হলো না যে যেতে ইচ্ছুক কিনা। সে তো এখন বলতেই পারে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, অসুবিধা আছে। কিন্তু অমল সোমের মুখের দিকে তাকিয়ে অর্জুন সেসব কিছুই বলল না। অমলদা প্রচন্ড আত্মবিশ্বাসে ইউএন রায়কে বলেছেন যে অর্জুন যাবে। এই আত্মবিশ্বাসে পারস্পরিক সাহচর্য গড়ে উঠেছে। তাছাড়া যা শুনল তাতে মনে হচ্ছে কালিম্পংয়ে তার জন্য বেশ ভালো রকমের রহস্য অপেক্ষা করছে। একমাত্র এই হুট করে যাওয়ার জন্য মা রাগারাগি করতে পারে, তবে অমলদার কথা বললে হয়তো নিমরাজি হবে। সে টাকাটা নিয়ে বলল, অমলদা আমাকে বইটা দেবেন। কি বই? ওই যে পাঙ্কদের নিয়ে লেখা, ওটা এই সুযোগে পড়ে ফেলি। গুড, কিন্তু সাবধান, তোমাকে যেন কেউ ওই বই পড়তে না দেখে, স্পেশালি রায় সাহেবের মেয়ে। ওরা জানবে তুমি একটি গোবেচারা মফস্বলের ছেলে। পাঙ্ক শব্দটা তুমি জীবনে শোনোনি এবং তার অর্থ জানো না। পর্সতিটা অমল সোমকে ফেরত দিতে হয়নি। বইটা একটা রঙিন প্লাস্টিক জ্যাকেটের মধ্যে ঢুকিয়ে প্যান্টের মধ্যে কোমরে গুজে নিয়েছিল অর্জুন। মলাটের ছবিটার দিকে এক নজর তাকিয়েছিল জ্যাকেটে ঢোকানোর সময়। বিভৎস সাজটা চোখে লেগে আছে, ঠোঁটে অদ্ভুত হাসি মেয়েটার। ইউএন রায়ের মেয়েকে কি ওই রকম দেখতে? অর্জুন ভেবে পাচ্ছিল না। এককালে এনসিসি করেছে অর্জুন, না হলে অত দ্রুত স্নান খাওয়া শেষ করে ব্যাগ গুছিয়ে নিতে পারত না। মাকে অনেক কষ্টে ম্যানেজ করা গেছে। অমলদা ওকে কদিনের জন্য কালিম্পং পাঠাচ্ছে জেনে আটকে উঠেছিলেন তিনি। কালিম্পংয়েই তো সেবার অমন গোলাগুলি চলেছিল। অর্জুন আশ্বাস দিয়েছে সেরকম কিছু হবে না এবার, হলে অমলদা তাকে একা পাঠাতেন না। বাড়ি থেকে বেরিয়ে অর্জুনের মনে হয়েছিল পৃথিবীর কোনো দেশের গোয়েন্দাদের এই সমস্যা পড়তে হয় না। তাদের মায়েরা সবসময় স্নেহ থেকে ভীতিগ্রস্ত হয়ে থাকেন না, কিন্তু সে ছাড়া মায়ের তো আর কেউ নেই। বারান্দায় বুড়িদি দাঁড়িয়ে, মাথায় এক রাশ খোলা চুল ফুলে ফেঁপে দুপাশে ছড়িয়ে। ওকে দেখে ঠোঁট দাঁতে কাটলো বুড়িদি। এখন ওর মুখ প্রায় আয়নার মতো ঝকঝকে। বুড়িদি খুব নিচু গলায় জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছিস? কালিম্পং, অ্যানাদার অ্যাডভেঞ্চার। সত্যি? বুড়িদির মুখে হাসি ফুটল। কি ব্যাপার রে? এখন বলার সময় নেই, ফিরে এসে বলবো। তুমি এখনো সাজগোজ করনি? তোমার বর দেখতে আসবে কখন? অর্জুন হাসতে হাসতে জিজ্ঞাসা করল, জানি না, আমার কিছু ভালো লাগছে না। কথাটা শেষ করেই বুড়িদি ভেতরে চলে গেল। এই যাওয়ার ধরনটা দেখে অর্জুনের বেশ ভালো লাগলো। এতদিনে বুড়িদির এবং ওদের বাড়ির মানুষদের মুখে হাসি ফুটেছে। মুখ ভর্তি কালো দাগের জন্য কোনো পাত্রপক্ষ বুড়িদিকে পছন্দ করছিল না। রূপমায়ের সিনেমার কাছে এসে অর্জুন দেখল নীল অ্যাম্বাসাডারটা দাঁড়িয়ে আছে। পেছনের সিটে হেলান দিয়ে বসে আছেন ইউএন রায়। তাকে দেখতে পেয়ে ড্রাইভারকে নির্দেশ দিতে সে দরজাটা খুলে দিল। টিপটিপিয়ে বৃষ্টি পড়ছিল তখনও, কিন্তু ভেজা বর্ষাতি নিয়ে গাড়ির আসনে বসা যায় না। সেটাকে কোনো রকমে খুলে ভাঁজ করে পায়ের কাছে রেখে অর্জুন গাড়িতে উঠে দরজা বন্ধ করল। ব্যাগটাকে রাখলো তার আর ড্রাইভারের মাঝখানের আসনে। সে ঠিক হয়ে বসা মাত্র গাড়ি চলতে শুরু করল। ইউএন রায় তার সঙ্গে একটা কথা
অর্জুন সামনের কাছে দেখতে পেল ইউএন রায় চিন্তিত মুখে জানালা দিয়ে কিছু দেখছেন অথবা কিছুই দেখছেন না। অর্জুনের মনে হলো তার ভদ্রতা করে কথা বলা উচিত। কি কথা বলবে ঠাউর না করতে পেরে সে জিজ্ঞাসা করল, আপনি কি অনেকক্ষণ অপেক্ষা করছিলেন? শব্দটি কানে গিয়েছিল, বাক্যটা নয়। কারণ কিছুটা বিস্মিত হয়ে মুখ ফেরালেন রায় সাহেব। তার কপালে ভাঁজ পড়ল। কিসের অপেক্ষা? ওহো, হ্যাঁ, কিছুক্ষণ। তবে 2টো বাজেনি। আপনারা এর আগে মিস্ট্রি সলভ করেছেন? প্রশ্নটা খুবই আকস্মিক, তবু চটপট ঘাড় নাড়ল অর্জুন। হ্যাঁ, অমলদা খুব বিখ্যাত। উনি নিজে এলে ভালো করতেন। কথাটা বলে সিটে শরীরটাকে হেলিয়ে দিলেন রায় সাহেব। তার চোখ বন্ধ হলো। কথাটা মোটেই ভালো লাগলো না অর্জুনের। যেন সে একদম ফিকলু, তার যাওয়ার কোনো মানেই হয় না। অমলদা বলেছেন বলে রায় সাহেব তাকে বাধ্য হয়ে নিয়ে যাচ্ছেন। তার দ্বারা কোনো কাজ হবে না। একটু উষ্ণ হয়ে অর্জুন বাইরে তাকালো। ডান দিকে মাসকলাই বাড়ির শ্মশানটা পেরিয়ে গেল সাঁ করে। তারপরে সে মনে মনে হেসে ফেলল। কথাটা একদম অসত্য নয়। রায় সাহেব স্বচ্ছন্দে এরকম ভাবতেই পারেন। সে নিজেও জানে না ওর কতখানি উপকার করতে পারবে। সামান্য পেন্সিল কাটার ছুরি পর্যন্ত তার কাছে নেই। অমলদা না বললে তাকে উনি নিয়ে যাবেনই বা কেন? কিন্তু অর্জুন ঠিক করলো যেমন করে হোক রায় সাহেবকে দেখাতে হবে সে কতটা কাজ করতে পারে। সে যে ফেকলু নয় এটা প্রমাণ করতে হবে। কিন্তু সেটা কিভাবে সম্ভব মাথায় না আসায় সে ব্যাগে হাত দিল। জলপাইগুড়ি শিলিগুড়ি রাস্তাটা বারংবার দেখার কোনো আকর্ষণ নেই। তার চেয়ে অমলদার বইটা পড়া যাক। রঙিন প্লাস্টিকের কভার থাকায় কেউ বুঝতে পারবে না ওটা কি বই। প্রথম পাতা উল্টে অর্জুনের খুব ইচ্ছে করছিল একবার প্রচ্ছদের ছবিটা দেখতে, কিন্তু নিজেকে সংযত করল সে। প্রথম সামান্য অস্বস্তি হলেও শেষ পর্যন্ত বইটার মধ্যে ডুবে গেল সে। পাঙ্ক সম্প্রদায় সম্পর্কে নানান তথ্য অনেকটা গল্পের ভঙ্গিতে লেখা। কিছু কিছু ইংরেজি শব্দের মানে বুঝতে না পারলেও তার তেমন অসুবিধা হচ্ছিল না। হিপিদের পরে এখন আমেরিকায় নব্য সমাজে পাঙ্ক হবার তীব্র প্রবণতা দেখা দিয়েছে। পাঙ্কদের প্রথম বক্তব্য হচ্ছে, পুরানো সংস্কার বা রীতিনীতি ওরা মানে না। চিরকাল মানুষকে একই নিয়মের মধ্যে বাস করতে হবে কেন? এইসব ভাবনা যাদের মাথায়, তারা দলে দলে বেরিয়ে আসে গৃহ ছেড়ে। সাধারণত নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো প্রভৃতি ঘনবসতি অঞ্চলে এদের প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। হিপিদের থেকে এদের পার্থক্য হলো এরা ভবঘুরে টাইপের নয়। সাধারণত যে এলাকা এরা দখল নেয় সেই এলাকাটায় ওদের কথাই চূড়ান্ত। এদের দলে 18 থেকে 25-এর মধ্যে ছেলে মেয়ে আছে। এরা খুবই নির্দয় এবং পাষণ্ড টাইপের। প্রয়োজনে এবং সুবিধে পেলে পথচারী জিনিসপত্র ছিনতাই করতে দ্বিধা করে না। সবসময় মানুষকে ব্যঙ্গ করে কথা বলে। ছেলে মেয়ে উভয়েই কানের 2 ইঞ্চির ওপর পর্যন্ত মসৃণভাবে কামিয়ে ফেলে। মাথার মাঝখানে চুল ছেঁটে তাতে নানান রকমের উজ্জ্বল রং মাখিয়ে দৃষ্টি আকর্ষণ করে এবং চামড়ার জ্যাকেট পরতে খুব ভালোবাসে। প্রয়োজনে ভিক্ষা করতেও দ্বিধা করে না। এই দলে যেসব পরিবারের ছেলে মেয়ে যোগ দিয়েছে তাদের অনেকেই বেশ বড়লোক, কিন্তু স্বাচ্ছন্দ্য ছেড়ে এরা অনিশ্চিত জীবনে পা বাড়িয়েছে স্বেচ্ছায়। অনেকেই মুখে নানান রং মাখে। পুলিশের সঙ্গে সংঘর্ষ এড়িয়ে চলতে চায়। সব রকম শুকনো মাদক এরা নেশা হিসেবে ব্যবহার করে। পাঙ্করা ইচ্ছে করেই ভালো কথা বলে না এবং ভালো ব্যবহার করে না, কারণ তাতে পুরানো সংস্কারকে মর্যাদা দেওয়া হয়। একটার পর একটা কেস হিস্ট্রি পড়তে পড়তে অর্জুন তন্ময় হয়ে গিয়েছিল। হঠাৎ গাড়ির হর্ন, মানুষের গলা পেয়ে চোখ তুলে দেখলো শিলিগুড়ি শহরে ঢুকে পড়েছে তাদের গাড়ি। সামনের কাছে রায় সাহেবের মুদিত চোখ দেখা যাচ্ছে। সে ড্রাইভারের দিকে তাকালো। নেপালি ছেলেটা রোবটের মতো স্টিয়ারিং ধরে বসে আছে। অর্জুন বইটাকে ব্যাগে পুরে রাখল। মেঘলা দিন, যদিও এখন বৃষ্টি ঝরছে না, তবু আকাশ মুখ হাঁড়ি করে থাকায় দিনের আলো মরে গেছে। বেশ ছায়া ছায়া চারধার। শিলিগুড়ি ছাড়িয়ে আসার পর আর বই নিয়ে বসে থাকার মানে হয় না। পৃথিবীর অন্যতম সুন্দর দৃশ্যগুলো এখন পরপর সাজানো। ডান দিকে সেবক রেলওয়ে ব্রিজের কাছে আসতেই
গাড়িটা দাঁড়িয়ে গেল। লেভেল ক্রসিং। বোধহয় এক্ষুনি কোনো ট্রেন যাবে, তাই রাস্তায় বন্ধনই নেমে আসছে। ড্রাইভার গাড়ির হৃৎপিণ্ড নামিয়ে দিলেই অর্জুনের মনে হলো একটু নেমে দাঁড়ানো যাক। সে দেখলো রায় সাহেব একটু নড়ছে না। সন্তর্পণে দরজা খুলে পিচের রাস্তায় নামতেই এক ঝলক টাটকা ঠান্ডা হাওয়া শরীরে লাগলো। অর্জুন খুব জোরে নিঃশ্বাস নিল। ফুল অফ অক্সিজেন। সে দুই এক পা এগিয়ে পেছনে তাকাতেই মনে হলো কেউ একজন থতমত খেয়ে একটা গাড়ির আড়ালে চলে গেল। লোকটার ভঙ্গি এত অস্বাভাবিক যে অর্জুন বেশ অবাক হয়ে গেল। তাদের গাড়ির পেছনে ইতিমধ্যেই গোটা সাথে গাড়ি দাঁড়িয়ে গেল। তার একটিতে লোকটি আড়াল নিল। অর্জুন নিঃসন্দেহ হলো যে লুকিয়েছে সে তার মুখোমুখি হতে চায়নি। যে এক ঝলক চেহারাটা নজরে এসেছিল তাতেই বোঝা যায় লোকটা বেশ শক্তিশালী। মাথার চুল সম্পূর্ণ কামানো এবং গায়ের রং ধবধবে ফর্সা। পরনে চৌকো ছাপমারা জামা আছে। অর্জুনের খুব ইচ্ছে করছিল পিছিয়ে গিয়ে লোকটাকে ভালোভাবে দেখতে। এই ফাঁকা জায়গায় গাড়িগুলোর আড়াল ছেড়ে নিশ্চয়ই কোথাও যেতে পারবে না। কিন্তু তারপরেই অমন সময়ের কথা মনে হলো। তাকে একজন মফস্বলের ছেলের মতো বোকা বোকা হয়ে থাকতে হবে। সে যে লোকটাকে দেখে সন্দেহ করেছে এটা তাকে বুঝতে না দেওয়ারই ভাব। যদি কোনো কারণে লোকটা রায় সাহেবের পিছু নিয়ে থাকে তবে এখন অন্তত ও এই ভেবে নিশ্চিন্ত থাকুক তাকে কেউ লক্ষ্য করেনি। একটা কয়লার ইঞ্জিন মালগাড়িগুলোকে টেনে নিয়ে যাওয়ার পর লেভেল ক্রসিং এর বাঁধন খুলল। নিজের আসনে বসেও অর্জুনের অস্বস্তি যাচ্ছিল না। অত ফর্সা রং কোনো ভারতীয়ের হওয়া সম্ভব নয়। সিকিমিজ বা নেপালি হতে পারে, তবে ওদের রঙে একটা হলদে ভাব মিশে থাকে। যদিও দূর থেকে দেখা, কিন্তু অর্জুনের মনে হচ্ছিল লোকটা এদেশি নয়। সে সামনের কাছে দেখলো রায় সাহেব তেমনি চোখ বন্ধ করে পড়ে আছেন। আরেকটু বাদেই অর্জুনের মনটা ভালো হয়ে গেল। ডান দিকে অনেক নিচে তিস্তা, আর তার উপরে সেই বিখ্যাত করোনেশন সেবক ব্রিজ। নিস্তব্ধ এই পরিবেশে ব্রিজটাকে চমৎকার দেখালো। দুটো পাহাড়কে অর্ধবৃত্তের আকারে ব্রিজটা বেঁধে রেখেছে। ওর একদিকে দুটো পাথরের সিংহ, অন্যদিকে দুটো বাঘ থাবা মেলে বসে আছে। ব্রিজটাকে ডান দিকে রেখে ওদের গাড়ি পাহাড়ি পথে এঁকে বেঁকে উঠতে লাগলো। ঘড়িতে এখন মাত্র 3:30, কিন্তু দিনের আলো খুব দ্রুত কমে যাচ্ছিল। অর্জুন বাইরে ঝুঁকে দেখলো পেছনে গাড়ির সংখ্যা আরো বেড়েছে, তবে বাঁক থাকায় তাদের সম্পর্কে ধারণা করা যাচ্ছে না। হঠাৎ গর্জন কানে এলো একটা, এবং তারপরে চোখে পড়লো বাঁদিকের পাহাড় থেকে বিশাল জলরাশি আছড়ে পড়ছে রাস্তায়। সাদা ফেনা তুলে ছিটকে যাচ্ছে নিচের খাদে, যেখানে তিস্তা বয়ে যাচ্ছে। স্রোত এত প্রবল যে সামনের গাড়িগুলো খুব দ্রুত জায়গাটা ফিরে যাচ্ছে। শব্দ শুনে উঠে বসেছিলেন রায় সাহেব। সামনের দৃশ্য না দেখে বললেন, বিউটিফুল। তাহলে যাওয়ার সময় তো এটাকে দেখিনি। নেপালি ড্রাইভার এই প্রথম কথা বলল। পাহাড়ে বৃষ্টি হলে পাগলাঝোড়া এইরকমই ক্ষেপে ওঠে। পাগলাঝোড়া পেরিয়ে আসার পর অর্জুন কথা বলল। রায় সাহেব, আপনি কি জানেন কোনো বিদেশি আপনাকে অনুসরণ করছে কিনা? বিদেশি? হোয়াট ডু ইউ মিন? আমি আপনার কেসটা অমসমের কাছ থেকে শোনার সময় পাইনি, কিন্তু না জেনেই জিজ্ঞেস করছি, আপনি কি কোনো বিদেশির কাছ থেকে বিপদ আশঙ্কা করছেন? প্রায় তাই, বাট হাউ ডু ইউ নো? আমার বিশ্বাস কেউ এই গাড়িকে ফলো করছে। লেভেল ক্রসিংয়ে যখন আমরা দাঁড়িয়েছিলাম তখন একটি বিদেশি চেহারার ন্যাড়া মাথার মানুষকে দেখলাম আমাদের গাড়ির দিকে আস্তে আস্তে চট করে লুকিয়ে পড়ল। তুমি ঠিক দেখেছ? এইবার স্পষ্ট তুমি বললেন রায় সাহেব। হ্যাঁ। কি রকম দেখতে লোকটাকে? লম্বা, স্বাস্থ্য ভালো, মাথা কামানো, আর চৌকো ছাপমারা জামা পরনে। রায় সাহেবের মুখটাকে খুব চিন্তিত দেখাচ্ছিল। হঠাৎ অর্জুনের মাথায় একটা মতলব এসে গেল। সে বলল, সামনে কালীঝোড়া নামে একটা ঝর্ণার পাশে ডাকবাংলো পড়বে। ওখানে গাড়ি পার্ক করার জায়গা আছে। আমরা ওখানে অপেক্ষা করে পেছনের গাড়িগুলোকে দেখতে পারি, যদি আপনার আপত্তি না থাকে। রায় সাহেব মাথা নাড়লেন। না, তার দরকার নেই। আমি তাড়াতাড়ি কালিম্পংয়ে ফিরে যেতে চাই। আই ওয়ান্ট টু সি মাই ডটার ফার্স্ট। ও অনেকক্ষণ একা আছে।
অর্জুনের আফসোস হচ্ছিল, এইরকম একটা সুযোগ পাহাড়ি পথে বড় একটা পাওয়া যায় না। তার সন্দেহটা সঠিক কিনা যাচাই করা যেত। চোখের সামনে দিয়ে কালীঝোড়া বাংলোটাকে বেরিয়ে যেতে দেখল সে। ছবির মতো বাংলো। গতবার যাওয়া আসার পথে এটাকে দেখে খুব লোভ হয়েছিল একবার ভেতরে যাওয়ার। ফেরার সময় দেখা যাবে। তিস্তা বাজার হয়ে কালিম্পংয়ে পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেল। বৃষ্টির জন্যই বোধহয় গাড়ির কাজ বন্ধ থাকা সত্ত্বেও বেশ ঠান্ডা আসছিল। অর্জুন ব্যাগ খুলে একটা পুল ওভার শরীরে চাপিয়ে নিল। বাজার এলাকা ছাড়িয়ে গাড়িটা হঠাৎ বাঁদিকে মোড় নিল। অর্জুনের ভালো লাগছিল, এই রাস্তাটা সে চেনে। এখান থেকে মাইল 5 দূরে সেই দূরবীন দাঁড়া যেখানে খুন খারাপির অমন কাণ্ডটা ঘটেছিল। মিনিট 10 যাওয়ার পর বড় রাস্তা ছেড়ে ডান দিকের একটা ছোট্ট রাস্তা ঢুকে পড়ল গাড়ি। তারপর একটা বিরাট গেটওয়ালা অন্ধকার বাড়ির সামনে গিয়ে দুবার হর্ন বাজাতে কেউ গেট খুলে দিল। সামনে গাছপালা একটু বেশি মাত্রায় থাকায় আলো দেখা যাচ্ছিল না। বাগান ঘুরে গাড়িটা দোতলা প্রাসাদ টাইপের বাড়ির নিচে দাঁড়াতে বুঝলো রায় সাহেব প্রকৃতই বড় লোক। প্রচুর টাকা না থাকলে এমন বাড়ি চট করে কেনা যায় না। বিদেশ থেকে এসে এরকম বাড়ির সন্ধান পাওয়াও কম কথা নয়। গাড়িটা থামতেই একটা দারোয়ান টাইপের লোক ছুটে এসে দরজা খুলে দিতে রায় সাহেব মাটিতে পা দিলেন। অর্জুন শুনল ড্রাইভারকে ধরলে এটা 3 নম্বর কর্মচারী। রায় সাহেব বললেন, এসো, জিনিসগুলো ওরাই ঘরে পৌঁছে দেবে। বাইরে বেশ ঠান্ডা, কিন্তু রায় সাহেব গরম জামা পরেননি। অর্জুন ওর পেছনে হেঁটে একটা চমৎকার ড্রয়িং রুমে চলে এলো। সবুজ কার্পেটে ঢাকা ঘরটায় প্রচুর দামি আসবাবপত্র। দেওয়ালে সাজাবার মধ্যে শৌখিনতা স্পষ্ট। রায় সাহেব বললেন, বসো। তারপর চাপা গলায় জিজ্ঞাসা করলেন, সব ঠিক আছে? প্রশ্নটা যার উদ্দেশ্যে তাকে এতক্ষণ দেখতে পায়নি অর্জুন। একটা শীর্ণ বৃদ্ধা আড়াল ছেড়ে সামনে এসে দাঁড়ালেন। দেশের মানুষ। স্মিত হেসে তিনি জানালেন, এভরিথিং পারফেক্ট। উচ্চারণটা অদ্ভুত। টকে উনি ত বললেন। ওয়েল, রায় সাহেবকে বেশ নিশ্চিন্ত দেখালো এতক্ষণে। এর নাম হলো উপল নারায়ণ, আমার ভাইপো। খুব সিম্পল ছেলে, ও এখানে কিছুদিন থাকবে। রায় সাহেব মহিলাকে ইংরেজিতে কথাগুলো বলতেই তিনি হাসলেন অর্জুনের দিকে তাকিয়ে। তারপরেই ফিরে গেলেন পেছনের কামরায়। এবার সামনের সোফায় বসে রায় সাহেব নিচু গলায় বললেন, শোনো, তোমাকে দুটো কথা বলে দিচ্ছি। আমার মেয়ে খুব হিংস্র টাইপের। ওটা ও ইচ্ছে করেই করে। অতএব সব সময় চেষ্টা করবে ওর কাছ থেকে দূরে থাকতে। আর তুমি কি সিগারেট খাও? দ্রুত মাথা নাড়ল অর্জুন। তার সিগারেটের নেশা নেই, মাঝে মধ্যে খায় সকলে। গুড। এই বাড়িতে আমরা কেউ কোনো নেশা করি না। এসো আমার সঙ্গে। রায় সাহেব ওকে সিঁড়ি বেয়ে দোতলায় নিয়ে এলেন। লম্বা করিডোরে আলো জ্বলছে। কোণের দিকে একটা ঘর দেখিয়ে তিনি বললেন, ওই ঘরটা তুমি ব্যবহার করবে। আর দিনের বেলা যতটা পারো ঘর থেকে কম বেরিয়ে। রায় সাহেব তাকে ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে চলে যেতে অর্জুন পর্দাটা তুলল। ঘরে আলো জ্বলছে। তার ব্যাগটা টেবিলের ওপর। পায়ের তলায় কার্পেট। পাহাড়ে পর্দার ওপাশে জানালা বন্ধ। 4 জনের বসার মতো সোফা রয়েছে একপাশে। ডান দিকের দেওয়াল জুড়ে সমুদ্র তীরের বাঁধানো ছবি। বিছানাটা ধবধবে। হাত বাড়িয়ে স্পর্শ করতেই অর্জুন বুঝল এরকম আরামদায়ক বিছানায় সে কখনো শোয়নি। শুধু বিছানায় কেন, এরকম সাজানো ঘরে সে কোনো কালে বাস করেনি। রায় সাহেব যে প্রকৃতই অবস্থাপন্ন তাতে আর কোনো সন্দেহ থাকতে পারে না। ডান দিকে ছবির পাশে যে দেওয়াল আলমারি, সেখানে ব্যাগটাকে ঢুকিয়ে রেখে বাথরুমে ঢুকলো অর্জুন। জলপাইগুড়িতে কারো বাড়িতে এমন বাথরুম আছে কিনা সে জানে না। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল সে। পুরো ঘরটাই সাদা পাথরে ঢাকা। একদিকের দেওয়াল জুড়ে আয়না, উল্টো দিকে ছোট আয়নার গায়ে কত রকমের শ্যাম্পু, তেল, পেস্ট ও নতুন ব্রাশ। ওপাশটা পর্দা দিয়ে ঢাকা। সেটা সরিয়ে একটা শাওয়ার সমেত বাথটব আর কমোড দেখতে পেল সে। দুটো নতুন তোয়ালে রাখা আছে র্যাকে। পরিষ্কার হয়ে এসে জানালায় দাঁড়ালো অর্জুন। খুব সাবধানে পাল্লাটা খুলে দিতে ঘরের আলো ঝাঁপিয়ে পড়লো বাইরের গাছের ডালপাতায়। ঘুটঘুটে অন্ধকার, বাগান ঢাকা।
এই সময় কেউ যদি ওখানে যাওয়া আসা করে তাহলে টের পাওয়া মুশকিল। দরজার মৃদু শব্দে অর্জুন পেছন ফিরে দেখল একটি লোক, বয়স্ক, একটা ট্রে হাতে নিচু মাথায় ঘরে ঢুকে টেবিলে রেখে চুপচাপ বেরিয়ে গেল। ট্রের ওপর কাজ করা ঢাকনা, তাতে সুন্দর টিপট, কাপ, ডিশ, চিনি, দুধ আর একটা প্লেটে বড় কেক রয়েছে। এসব দেখেই খিদে পেয়ে গেল অর্জুনের। তাড়াহুড়োয় দুপুরের খাবার ভালো করে খাওয়া হয়নি। এই প্রথম সে নিজে চা বানিয়ে খেল। চা খাওয়া শেষ হতে অর্জুন সোফায় গিয়ে বসল। জানালা দিয়ে হিম ঢুকলো খুব, কিন্তু সোয়েটার থাকায় বেশ ভালোই লাগছে। ঠিক সেই সময় একটা মেয়েলি চিৎকার কানে বাজতেই অর্জুন প্রায় লাফিয়ে উঠল। এরকম ধারালো চিৎকার সে কোনো কালে শোনেনি। চিৎকারটা একবার হয়েই আবার সব চুপচাপ। শব্দটা এমন আকস্মিক ছিল যে অর্জুনের বুকের ভেতরটা তখনও কাঁপছিল। সে উঠে জানালা বন্ধ করলো। তারপর ধীরে ধীরে দরজায় এসে দাঁড়ালো। লম্বা করিডোরে আলো জ্বলছে। একটি লোক সিঁড়ির মুখে চুপচাপ দাঁড়িয়ে। তাকে দেখে ভাবলেশহীন মুখে মাথা নোয়ালো। লোকটা কি পাহারাদার? সে ওর সামনে পৌঁছে জিজ্ঞাসা করলো, কিসের চিৎকার? লোকটা একবার বোবা চোখে ওর দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নিল। অর্জুন বুঝলো ও কথা বলতে চাইছে না, হয়তো সেরকম নির্দেশ আছে ওর ওপর। কিছুটা কৌতূহলী হয়ে অর্জুন নিচে নেমে এলো। সে লক্ষ্য করলো প্রত্যেক পাকে আলোর ব্যবস্থা আছে। এই বাড়ি কোথাও অন্ধকার নেই, অথচ বাইরে থেকে গাছপালার আড়াল থাকায় সেটা একটু টের পাওয়া যায় না। নিচের ঘরে এসে অর্জুনের বিষ্টু সাহেবের কথা মনে পড়ল। বিষ্টু সাহেবের পাশেই থাকেন। আগের বার সময় না থাকায় বিষ্টু সাহেবের বাড়িতে যাওয়া হয়নি। এই যোগাযোগটা উনি যখন করিয়ে দিয়েছেন তখন একবার দেখা করাটা ভদ্রতা। যদিও এখন সামান্য রাত হয়েছে, তবু অর্জুনের মনে পড়ল অমল সোমের নিষেধাজ্ঞার কথা। কিন্তু সেটা তো শুধু ওর বাড়িতে যেন সে রাত্রে না থাকে এই পর্যন্তই। একবার দেখা করলে ক্ষতি কি? তার মনে হচ্ছিল বিষ্টু সাহেবের কাছ থেকে কিছু নতুন খবর পাওয়া যাবে। ওরকম হঠাৎ চিৎকারের রহস্যটা জানতে খুব ইচ্ছে করছিল। ঠিক এই সময় রায় সাহেব নেমে এলেন। এখন ওর অঙ্গে হালকা পোশাক, একটু গম্ভীর মুখ। অর্জুনকে দেখে জিজ্ঞাসা করলেন, এনি প্রবলেম? তেমন কিছু নয়, ভাবছিলাম একবার বিষ্টু সাহেবের সঙ্গে দেখা করতে যাবো কিনা। অর্জুন বিনীত গলায় বলল। সঙ্গে সঙ্গে রায় সাহেব ঠোঁট কামড়ালেন। তারপর নিচু গলায় জিজ্ঞাসা করলেন, বিষ্টু সাহেব মানে বিষ্ণুচরণ পত্রনবীশ? হ্যাঁ, ওকে আমরা ওই নামেই ডাকি। কিন্তু তুমি চিনলে কি করে? চিনব না মানে? উনি তো। অর্জুনকে ইশারায় থামিয়ে দিলেন রায় সাহেব। তারপর আরো নিচু গলায় বললেন, উৎপল, তুমি জলপাইগুড়ির কলেজে পড়ো তাই না? বিষ্ণুবাবু কালিম্পংয়ে থাকেন তাই তো? এবারে ইঙ্গিতটা ধরতে পারল অর্জুন। সঙ্গে সঙ্গে নিজের বোকামির জন্য লজ্জা পেল ও। বিষ্ণু সাহেব তার পরিচিত, কিন্তু উপল নারায়ণের নয়। এখন যদি সে ওর সঙ্গে দেখা করতে যায় তাহলে সবাই সন্দেহের চোখে দেখবে। সে নীরবে মাথা নাড়তেই রায় সাহেব বললেন, একটু আগে আমি বিষ্ণুবাবুকে কল করেছিলাম। ওকে বলেছি জলপাইগুড়ি থেকে আমার ভাইপো এসেছে, ওদিন থাকবে। তো উনি বলেছেন কাল সকালে একবার এখানে বেড়াতে আসবেন। আর হ্যাঁ, তোমাকে একটা কথা বলতে একদম ভুলে গিয়েছিলাম। রাত্রে আমাকে না বলে কখনোই বাড়ির বাইরে বাগানে পা দেবে না। আমার 4টে পোষা হাউন্ড আছে। 7টার পর ওদের ছেড়ে দেওয়া হয়। খুব হিংস্র। হাউন্ড? খুব হিংস্র প্রাণী। আমাদের নিরাপত্তার জন্য এই ব্যবস্থা নিতে হয়েছে। ওরা ছাড়া এই বাড়িতে আরো 5 জন গার্ড আছে, খুব রিলায়েবল। তবু আমি অস্বস্তি বোধ করছি। রায় সাহেব অন্যমনস্ক ভাবে তার চুলে হাত বোলালেন। অর্জুনের খুব ইচ্ছে করছিল রহস্যটা কি তা জানতে। রায় সাহেবের অস্বস্তির কারণ কি? কাকে ভয় করছেন তিনি? কিন্তু এত বয়স্ক একটা মানুষকে সরাসরি প্রশ্ন করার যোগ্যতা তো তার নেই। সে শুধু বলল, অমলদা এলে নিশ্চয়ই উপকার হবে। তাই তো মনে হয়েছে, কিন্তু উনি আসতেই চাইলেন না। যা হোক, আজ রাত্রে তুমি একা খেও, আমি তাড়াতাড়ি শুয়ে পড়ব। তোমার যদি বইপত্র দরকার হয় তাহলে দোতলা সিঁড়ির ডান দিকের ঘরে যেও, সেখানে কিছু বই আছে। গুড নাইট। রায় সাহেব আবার দোতলায় উঠে গেলেন। অর্জুন দরজার দিকে তাকালো। সেটা ভেতর থেকে তালা বন্ধ।
একটি মানুষ তার সামনে টুলে বসে। যে 5 জন গার্ড আছে এ তার একজন, স্বাস্থ্যবান নেপালি। কিছুক্ষণ বসে থেকে অর্জুন ওপরে উঠে গেল। সেই পাহারাদারটি ওখানে ঠিক একই ভঙ্গিতে রয়েছে। অর্জুনকে ভ্রুক্ষেপ করছে না সে। রায় সাহেবের নির্দেশ মতো ঘরটায় ঢুকে বেশ ভালো লাগলো। প্রচুর বই আলমারিগুলোয়। তন্ময় হয়ে বইগুলো দেখছিল অর্জুন। সবই ইংরেজিতে লেখা। একটা আলমারিতে ভারী ভারী প্রবন্ধের বই, আর একটায় বিখ্যাত সব ক্লাসিক। 4 নম্বর আলমারিতে ক্রাইমের ওপর লেখা বই দেখতে পেয়ে সে দাঁড়ালো। সেই সময় পেছন থেকে কেউ শীষ দিয়ে উঠল মৃদু স্বরে। ঠিক সাপের শীষের মতন। চমকে উঠে মুখ ফেরাতে অর্জুন অবাক হয়ে গেল। অপূর্ব সুন্দরী একটি মেয়ে দাঁড়িয়েছে দরজায়। তার পরনে পা ঢাকা ম্যাক্সি, ঘন কালো চুল কাঁধ অবধি, নাক, ঠোঁট এবং চিবুকে চমৎকার সৌন্দর্য, কিন্তু চোখ দুটো থকথক করে জ্বলছে। হিংস্র ভঙ্গিতে তাকিয়ে থাকে সে অর্জুনের দিকে। সে চাহনির সামনে দাঁড়িয়ে কেঁপে উঠল অর্জুন। তারপর যেন নিজেকে ধাতস্থ করতেই পোকার মতো হাসল। Who the hell you are? মেয়েটির ঠোঁট বেঁকে এই বাক্যটি বেরিয়ে এলেও অর্জুনের মনে হলো এমন উচ্চারণ সে জীবনে শোনেনি। কেমন যেন জড়ানো জড়ানো। মাঝের 2-1 শব্দ অনুমান করে নিতে হয়, কিন্তু বলার ভঙ্গিতে যে আদেশ আছে তা বুঝতে অসুবিধা হয় না। মেয়েটি ততক্ষণে আরো খানিকটা এগিয়ে এসেছে। তার মুখে এখন কয়েকটি কঠিন রেখা ফুটে উঠল। কে তুমি বলো, নইলে আমি চেঁচাবো। কথাগুলো স্বচ্ছন্দ নয়, উচ্চারণে পরিষ্কার বিদেশি টান আছে। এবার অর্জুন সোজা হলো এবং তার মনে পড়ল কি পরিচয় দিতে হবে। আমার নাম উপল নারায়ণ রায়। আমি আপনার কাকার ছেলে, খুড়তুতো ভাই। ভাই? মুখ বিকৃত করল মেয়েটি। তুমি আবার কোত্থেকে জুটলে? আপনার বাবা আমাকে নিয়ে এসেছেন এখানে। আমার বাবা? খিলখিল করে হেসে উঠল মেয়েটি। হাউ ডু ইউ নো হি ইজ মাই ফাদার? তুমি জানো আমি কে? এবার চমকে উঠল অর্জুন। সত্যিই তো সে জানে না এই মেয়েটি রায় সাহেবের মেয়ে কিনা। এই বাড়িতে রায় সাহেবের মেয়ে আছে জেনে সে অনুমানে ওকে ওই পরিচয় ভেবেছে। কয়েক মুহূর্ত দেরি হয়েছে, এর মধ্যেই মেয়েটি চিৎকার করে উঠল। ভূতের মতো বোবা দাঁড়িয়ে থেকো না, টেল মি। এই সময় সেই শীর্ণ মহিলা দরজায় দেখা দিলেন। ও সীতা, প্লিজ শান্ত হও, ইংরেজিতে অনুরোধ করলেন তিনি। নো, কি ভেবেছ তোমরা? যাকে তাকে আমাদের বাড়িতে নিয়ে আসবে? এই লোকটা কে আমি জানতে চাই। আঙুল তুলল সীতা। ওয়েল, হি ইজ ইয়োর ব্রাদার। তোমার বাবার ভাইয়ের ছেলে, মফস্বলে থাকেন। আই সি। ওকে একটা ভূতের মতন দেখতে, ডাল। ঠিক আছে, তুমি এখন ঘরে চলো। এত এক্সাইটমেন্ট ভালো নয়। দ্যাটস নট ইউর বিজনেস। বলেই সে অর্জুনের দিকে ঘুরে দাঁড়ালো। ভুক, ইউ আর মাই ব্রাদার? অর্জুন নীরবে মাথা নেড়ে হ্যাঁ বলল। মেয়েটির ভাবভঙ্গিতে সে অবাক হয়ে যাচ্ছিল। কোনো স্বাভাবিক প্রকৃতির মেয়ে এরকম আচরণ করে না। মেয়েটি বলল, দেন ইউ শুড নো, এরা আমাকে বন্দি করে রেখেছে, কিন্তু আমি এখানে থাকবো না। ওরা আমাকে উদ্ধার করবেই। আই মাস্ট গো ব্যাক টু সান ফ্রান্সিসকো। এসব তোমাকে কি বলছি, তুমি তো গ্রামের ভূত, তুমি এর কি বুঝবে? বিকারগ্রস্ত গলায় মেয়েটি কথা বলছিল। ওর সমস্ত শরীর কাঁপছিল। অর্জুন লক্ষ্য করলো ওর ঠোঁট থরথর করে নড়ছে। নাকে এই ঠান্ডাতেও ঘাম জমেছে। এবার ওই বৃদ্ধা এগিয়ে এসে মেয়েটির দুটো কাঁধ ধরলেন। সীতা, শান্ত হও, ও তোমার ভাই, ওর সঙ্গে ওইভাবে কথা বলা উচিত নয়। আই ডোন্ট কেয়ার। এতদিন আমি একা ছিলাম, কোত্থেকে এই ভাই এসে জুটলো? আর এত কথার দরকার কি? আমি দেশে ফিরে যেতে চাই। এক ঝটকায় বৃদ্ধার হাত সরিয়ে দিতে চাইল সীতা, কিন্তু সক্ষম হলো না। কিন্তু অর্জুন লক্ষ্য করছিল এতটা উত্তেজিত হওয়ার ফলেই বোধহয় সীতা আস্তে আস্তে ঝিমিয়ে পড়ছে।
সে ধীর গলায় বলল, আপনি মিছিমিছি রাগ করছেন। মেয়েটি কিছু কড়া কথা বলতে গিয়ে যেন পারল না। ওর চোখের পাতা একবার খুলেই বন্ধ হয়ে গেল। বৃদ্ধা দুহাতে ওকে জড়িয়ে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেলেন। ওর চলে যাওয়ার পর অর্জুনের ধাতস্থ হতে বেশ সময় লাগলো। সে আর আলমারিতে হাত দিল না। নিজের ঘরে এসে সোফায় শরীর এলিয়ে বসে পড়ল অর্জুন। সমস্ত ঘটনাগুলো সে আবার মনে মনে সাজাতে লাগলো। অমলদা বলেছেন, ভালো সত্যসন্ধানী বারংবার ঘটনাগুলোকে নানান দৃষ্টিকোণে বিশ্লেষণ করে থাকেন। কখনোই একটা অর্থের ভার পিছে টেনে নেন না। তাকে রাখতে হবে চোখ খোলা এবং মন পরিষ্কার। কিন্তু এসব করেও সে নিজে মাথা মুন্ডু কিছুই বুঝতে পারল না। অমলদা বলেছিলেন, রায় সাহেবের মেয়ে পাঙ্ক হয়ে যাওয়ায় তিনি ওকে জোর করে এদেশে নিয়ে এসেছেন। পাঙ্কের যে ছবি সে বইয়ের প্রচ্ছদে দেখেছে তার সঙ্গে বিন্দুমাত্র মিল নেই মেয়েটির। ওকে তো বেশ সভ্যভব্য মেয়ে বলেই মনে হচ্ছে। শুধু সান ফ্রান্সিসকো শহরে ফিরে যাওয়ার দাবি ছাড়া অন্য কোনো ইচ্ছাও ব্যক্ত করেনি মেয়েটি। দ্বিতীয়ত, ওকে একটুও সুস্থ বলে মনে হয়নি অর্জুনের। এইরকম অসুস্থ মেয়েকে নিয়ে রায় সাহেবের অন্য আশঙ্কা হবেই বা কেমন করে? অর্জুন আরো বিশদভাবে ঘটনাগুলো চিন্তা করছিল। রায় সাহেব কালিম্পং শহরে প্রাসাদের মতো একটি বাড়ি কিনেছেন। আমেরিকান টাকায় সেটা তিনি কিনতেই পারেন। সরকার যদি আপত্তিকর কিছু না পায় তাহলে কোনোটা অস্বাভাবিক নয়। কিন্তু এই বাড়িটাকে পাহারা দিতে 5 জন গার্ড রাখতে হয়েছে ওকে। কেন? প্রত্যেকটা ঘরের আসবাব ও সম্পদের পরিমাণের ইঙ্গিত দিচ্ছে। কিন্তু নেহাত চোর ডাকাতের ভয়ে এইরকম কড়া পাহারার ব্যবস্থা হতে পারে না। হাউন্ডদের ছেড়ে দেন বাগানে। হাউন্ডরা খুব হিংস্র হয়। কোনোভাবেই তাদের প্রলুব্ধ করা যায় না। ওদের এড়িয়ে এই বাড়িতে কোনো মানুষের পক্ষে ঢোকা অসম্ভব। হাউন্ডদের রাখা হয় কেন? তাছাড়া ওই বৃদ্ধাটিকে রায় সাহেব নিশ্চিত বিদেশ থেকে এনেছেন। প্রথমে যতটা বৃদ্ধা মনে হয়েছিল একটু আগে ততটা মনে হয়নি। মহিলার শরীরে বেশ শক্তি আছে। ওকে কেন নিয়ে এলেন রায় সাহেব? শুধু মেয়েকে একজন নার্সের কাছে রাখতে হবে এই যুক্তিতে বিদেশ থেকে কাউকে আনা হাস্যকর। কিন্তু মহিলা বেশ ভদ্র, এটুকু বোঝা যাচ্ছে। অর্জুন বুঝতে পারছিল এই বাড়িতে সন্দেহজনক অনেক কিছু রয়েছে, কিন্তু সে তার কোনো সঠিক ব্যাখ্যা খুঁজে পাচ্ছে না। অমল সোমের সহকারী হিসাবে সে যদি সত্য সন্ধানের কাজে নামে তাহলে এই না বুঝতে পারাটা অত্যন্ত লজ্জাজনক। তাকে যেমন করেই হোক এই 5 দিনে এই সবের উপযুক্ত ব্যাখ্যা খুঁজে বের করতে হবে। কিন্তু সেই সঙ্গে আরেকটা সমস্যার কথা তার মনে উদয় হলো। অমল সোম তাকে বলেছেন দিনের বেলায় ঘুমোতে আর রাত্রে জাগতে। রাত্রে এই বাড়িতে কেউ আসে কিনা, এলে তারা কে, সে বিষয়ে নজর রাখতে। কিন্তু যে বাড়ির বাগানে হাউন্ডরা ঘুরে বেড়ায় সেই বাড়িতে কেউ প্রাণ হাতে করে রাত্রে ঢুকবে না। তাহলে সে কার উপর নজর রাখবে রাত জেগে? তবু অর্জুন ঠিক করলো অমল সোমের নির্দেশ প্রথম রাত্রে মানতেই হবে। কেউ আসুক বা না আসুক তাকে লক্ষ্য রাখতে হবেই। আগামীকাল বিষ্টু সাহেব এলে এমন ব্যবস্থা করে নেবে যাতে অমলদাকে নিয়মিত খবর পাঠাতে পারা যায়। সে রাত জাগেনি, এই খবরটা অমলদার নিশ্চয়ই পছন্দ হবে না। অমলদা একবার বলেছিলেন, মনে রেখো অর্জুন, বুনো হাতি বলো আর চালাক বাঘই বলো, এসবের চেয়ে একটি ধূর্ত মানুষ অনেক বেশি শক্তিশালী। কারণ মানুষের মাথায় যে বুদ্ধি খেলে তার সঙ্গে পাল্লা দেওয়ার সামর্থ্য ঈশ্বরেরও নেই। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।